বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, এইচএসসি ২৬ এবং ২৭-এর স্টুডেন্ট যারা আমাদের সাথে একাডেমিক কোর্সের প্রিপারেশন নিচ্ছেন, তাদের সবাইকে আমাদের আজকের ফিনান্সের দ্বিতীয় পত্রের ক্লাসে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা ফিনান্স, ব্যাংকিং ও বিমা এটার দ্বিতীয় পত্রের দ্বিতীয় অধ্যায়, অত্যন্ত গুরুত্বপূর্ণ পরীক্ষার জন্য। চ্যাপ্টারটার নাম হচ্ছে কেন্দ্রীয় ব্যাংক। আমরা আজকে এই কেন্দ্রীয় ব্যাংক এই অধ্যায়টা আমরা সবাই মিলে ইনশাল্লাহ শেখার চেষ্টা করব। কেন্দ্রীয় ব্যাংক এইটা সৃজনশীল প্রশ্ন এবং হচ্ছে আপনার বহু নির্বাচনিক অর্থাৎ এমসিকিউ অংশ দুইটার জন্যই অত্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা টপিক। এটা শর্ট সিলেবাসের ক্ষেত্রে বলেন অথবা ফুল সিলেবাসের ক্ষেত্রেই বলেন, বোর্ড পরীক্ষার প্রশ্নই বলেন, ইউনিভার্সিটির পরীক্ষার প্রশ্নই বলেন, অথবা আপনার বাস্তব জীবনেই বলেন, কেন্দ্রীয় ব্যাংক সম্পর্কে একটা পূর্ণাঙ্গ ধারণা থাকা অবশ্যই সকল সুনাগরিকেরই উচিত। কারণ একটা দেশের মূল অর্থনৈতিক ব্যবস্থার কেন্দ্রবিন্দুই হচ্ছে কেন্দ্রীয় ব্যাংককে আবর্তিত করে পরিচালিত হয়। সো কেন্দ্রীয় ব্যাংক সম্পর্কে আমাদের সবারই বিস্তারিত জানা থাকা অবশ্যই উচিত। যারা যারা ক্লাসে জয়েন করছেন সবাই আমাকে জানাবেন যে ঠিকমতো শুনতে এবং দেখতে পাচ্ছেন কিনা, এবং সম্ভব হলে ফ্রেন্ডদেরকে একটু মেনশন করার চেষ্টা করবেন। ২৬ ব্যাচের অনেকের পরীক্ষা চলছে, টেস্ট পরীক্ষা শেষ করে আশা করি এই ক্লাসগুলো আপনারা রেকর্ড যখন দেখবেন তখন এটা আরেকবার রিভিশন আপনাদের হয়ে যাবে। আর ২৭ ব্যাচের যারা ক্লাসগুলো এখন থেকেই করে রাখতেছেন, বিশেষ করে সেকেন্ড পেপারের ক্লাসগুলো, তারা আশা করি কলেজের সেকেন্ড ইয়ারে উঠে খুব বেশি ঝামেলায় পড়তে হবে না। ওকে, আসেন শুরু করি আমাদের আজকের আলোচনা। আমরা আজকে আমাদের দ্বিতীয় পত্রের দ্বিতীয় অধ্যায়, সেটার নাম কেন্দ্রীয় ব্যাংক, এটা শুরু করতে যাচ্ছি। কেন্দ্রীয় ব্যাংক অংশের মধ্যে আমরা গুরুত্ব সহকারে যেই বিষয়গুলো শিখব সেই বিষয়গুলো সম্পর্কে আমি একটু ধারণা দিয়ে রাখতে চাই আপনাদের। কেন্দ্রীয় ব্যাংক চ্যাপ্টারের উপরে আমাদের মোট 2টা ক্লাস হবে। কেন্দ্রীয় ব্যাংক চ্যাপ্টার এর উপরে আমরা মোট 2টা ক্লাস নিব, যার মধ্যে আজকে প্রথম ক্লাস যেটা নিচ্ছি আমরা। প্রথম ক্লাসে আমরা কেন্দ্রীয় ব্যাংক সম্পর্কিত কিছু প্রাথমিক যে আলোচনাগুলো, যে কেন্দ্রীয় ব্যাংক কি, কেন্দ্রীয় ব্যাংকের ধারণা, কেন্দ্রীয় ব্যাংক এই কনসেপ্টটার ধারণা, এই বিষয়টা আমরা জানব। কেন্দ্রীয় ব্যাংকের ধারণা জানার পরে আমরা জানার চেষ্টা করব যে কেন্দ্রীয় ব্যাংকের কার্যাবলী সমূহ, কেন্দ্রীয় ব্যাংক যে যে কাজগুলো সম্পাদন করে, কেন্দ্রীয় ব্যাংকের কার্যাবলী সম্পর্কে আমরা জানব। কেন্দ্রীয় ব্যাংকের কার্যাবলী, কেন্দ্রীয় ব্যাংকের ধারণা, তারপরে আমরা শিখব কেন্দ্রীয় ব্যাংকের কার্যাবলী আর কেন্দ্রীয় ব্যাংকের এই বিষয় 2টা আমরা আজকে ক্লাসে শেষ করব। কেন্দ্রীয় ব্যাংকের উপরে আমাদের দ্বিতীয় অংশের যে ক্লাসটা হবে, সেই দ্বিতীয় অংশের ক্লাসে আমরা কেন্দ্রীয় ব্যাংকের ঋণ নিয়ন্ত্রণের যে পদ্ধতি আছে, ঋণ নিয়ন্ত্রণ পদ্ধতি, এইটা আমরা শিখব। 2টা পদ্ধতিতে ঋণ নিয়ন্ত্রণ করা যায়। আরেকটা নিকাশ ঘর ব্যবস্থা, নিকাশ ঘর আর ঋণ নিয়ন্ত্রণ পদ্ধতি, এটা দ্বিতীয় অংশের ক্লাসে শিখব। আর আজকে আমাদের প্রথম অংশের ক্লাস। সো প্রথম অংশে জাস্ট আমরা কেন্দ্রীয় ব্যাংক সম্পর্কে কিছু বেসিক কনসেপ্ট ইনশাল্লাহ আমরা শিখে রাখার চেষ্টা করব। এই হলো মোটামুটি আমাদের প্ল্যানিং। আসেন আমরা আমাদের বিস্তারিত আলোচনায় চলে যেতে চাই। কারোর জন্য কি ওয়েট করার দরকার আছে? কেউ কি জয়েন করবেন ক্লাসে? আর কেউ না করলে সমস্যা না, আমি আমার মতো করে পড়ায় যাচ্ছি। আর যারা যারা পরবর্তীতে রেকর্ড দেখার, তারা রেকর্ড দেখে নেবেন আপনাদের সময় সুযোগ মতো। কারণ এটা আপনাদের কাইন্ড অফ মামার বাড়ি টাইপের প্রতিষ্ঠান। মামার বাড়ি, যখন খুশি তখন আপনারা রেকর্ড দেখে নিতে পারেন। যদি এটা সরাসরি ক্লাস হইতো তাইলে আপনাদেরকে কত ধানে কত চাল হয় বা কত ধানে কতটা খই বের হয় সরাসরি ক্লাসে হইলে বোঝানো যাইতো। উপস্থিত না থাকলে কি করা হতো? অনলাইন ক্লাস, হাতের কাছে তো কেউ নাই, চট থাপ্পড় দিতেও পারতেছি না, দূরে থাকলে বকাও দিতে পারতেছি না। যারা যারা ক্লাস পরে দেখবেন একটু চেষ্টা করবেন লাইভ ক্লাসে ইন্টারাকশন হইলে সুবিধা যেটা হয় যে আপনার মনে কোনো কোয়েশ্চেন থাকলে সেটা আপনি জিজ্ঞাসা হয়তো বা করে নিতে পারেন। তবে আমাদের ফিনান্স সেকেন্ড পেপারটা আমরা যেইভাবে আপনাদেরকে বিস্তারিত আলোচনা করে দিচ্ছি ক্লাসে, এইভাবে যদি জাস্ট ক্লাসগুলো আপনারা রেকর্ডও যদি পরে দেখে নেন, আশা করি এখান থেকে আপনাদের পরীক্ষার খাতায় উত্তর করতে খুব একটা সমস্যা আশা করি হবে না। ওকে, আসেন শুরু করি আমাদের কেন্দ্রীয় ব্যাংক অংশের আলোচনা। কেন্দ্রীয় ব্যাংক কি সেই সম্পর্কে প্রথমে আমরা একটু বিস্তারিত জেনে নেওয়ার চেষ্টা করব। খেয়াল করে দেখেন, কেন্দ্রীয় ব্যাংক এর সংজ্ঞা লিখে দেওয়া আছে।
কেন্দ্রীয় ব্যাংকের সংজ্ঞা খেয়াল করে দেখেন, কেন্দ্রীয় ব্যাংক এটা হচ্ছে জনগণের কল্যাণ সাধনের উদ্দেশ্যে বা সমাজ সেবা করার জন্য বা দেশের অর্থনৈতিক স্থিতিশীলতা বজায় রাখার জন্য তারা হচ্ছে দেশের অর্থনীতির চালিকা শক্তি হিসেবে, দেশের অর্থনীতির, দেশের ইকোনমির তারা পাওয়ার হাউস হিসেবে বা মূল চালিকা শক্তি হিসেবে প্রতিষ্ঠিত এবং সরকারের নিয়ন্ত্রণাধীনে এটা হচ্ছে পরিচালিত হয়। যদিও কেন্দ্রীয় ব্যাংক অবশ্যই হচ্ছে একটা স্বায়ত্ত শাসিত প্রতিষ্ঠান, কেন্দ্রীয় ব্যাংক তারা হচ্ছে স্বায়ত্ত শাসিত প্রতিষ্ঠান, তারা তাদের নিজস্ব নিয়ম কানুন বা আইন কানুন অনুযায়ী তারা পরিচালিত হয়। তবে স্বায়ত্তশাসিত হওয়া সত্ত্বেও এখানে সরকারের একটা কেন্দ্রীয়ভাবে সরকারের একটা নিয়ন্ত্রণ এখানে বিদ্যমান থাকে। অর্থাৎ কেন্দ্রীয় ব্যাংকের একদম মাথা যিনি, কেন্দ্রীয় ব্যাংকের প্রধান যেই ভদ্রলোক, তার নাম হচ্ছে গভর্নর। প্রত্যেকটা দেশের কেন্দ্রীয় ব্যাংকের প্রধান যিনি, সেই প্রধান হচ্ছে কে? গভর্নর। আর এই গভর্নর, তার অধীনে আবার 4 জন ডেপুটি গভর্নর থাকে। ডেপুটি গভর্নরের সংখ্যা হচ্ছে 4 জন। তাহলে একজন হচ্ছে মূল গভর্নর আর বাকি 4 জনকে বলা হয় হচ্ছে ডেপুটি গভর্নর। গভর্নর সাহেব যখন অনুপস্থিত থাকবেন তখন ডেপুটি গভর্নররা দায়িত্ব পালন করবেন। ডেপুটি গভর্নরের সংখ্যা হচ্ছে 4 জন আর মূল একজন হচ্ছে অভিভাবক, যিনি হচ্ছেন গভর্নর। এই 5 জন ব্যক্তি যারাই হচ্ছে কেন্দ্রীয় ব্যাংকটাকে মূলত কন্ট্রোল করে, পরিচালন করে, নিয়ন্ত্রণ করে। এই সবগুলা লোকই হচ্ছে সরকার নিজেদের পছন্দ মতো লোক বসিয়ে থাকেন। তার মানে সরকার তার কন্ট্রোলটা বজায় রাখে কিভাবে? গভর্নর এবং ডেপুটি গভর্নরদেরকে নিয়োগ দেওয়ার মাধ্যমে। তাহলে কেন্দ্রীয় ব্যাংক স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান হওয়া সত্ত্বেও এখানে সরকারের একটা নিয়ন্ত্রণ কিন্তু থাকে এবং দেশের একক ও অনন্য একটা ব্যাংকিং প্রতিষ্ঠানকেই কেন্দ্রীয় ব্যাংক বলা হবে। তার মানে এই ব্যাংকিং সিস্টেমটা একক এবং অনন্য, ইউনিক সিস্টেমের একটা ব্যাংকিং। এই ধরনের ব্যাংকিং অন্য আর কেউ করতে পারবে না। তাহলে এই যেই একটা দেশের অর্থনৈতিক স্থিতিশীলতা বজায় রাখার জন্য, জনগণের কল্যাণ সাধনের জন্য এবং সরকারের অর্থনৈতিক প্ল্যান পরিকল্পনাগুলো বাস্তবায়ন করার জন্য যে প্রতিষ্ঠানটা দায়িত্ব নিয়ে কাজ করে সেটাই হচ্ছে কেন্দ্রীয় ব্যাংক। আর কেন্দ্রীয় ব্যাংক হচ্ছে একটা দেশের অর্থনীতির মূল চালিকা শক্তি বা পাওয়ার হাউস হিসেবে পরিগণিত হয় বা বিবেচিত হয়। ওকে, খেয়াল করে দেখেন কেন্দ্রীয় ব্যাংক তার কি কি উদ্দেশ্য এখানে বলা আছে। তারা জনগণের কল্যাণ সাধনের লক্ষ্যে বা উদ্দেশ্যে তারা নোট ও মুদ্রার প্রচলন করে থাকে। কাগজের নোট, তারপর হচ্ছে কয়েন বা পয়সা, এগুলো সবগুলোই প্রচলন করে থাকে বা ইস্যু করে থাকে হচ্ছে কেন্দ্রীয় ব্যাংক। তারপর দেশের কেন্দ্রীয় ব্যাংক মুদ্রা মান সংরক্ষণ করে। বিদেশি টাকার সাথে দেশীয় টাকার যে মূল্যমানের পার্থক্য, দর পতন অথবা দর বৃদ্ধি, এগুলো কন্ট্রোল করে যে প্রতিষ্ঠান সেটা কেন্দ্রীয় ব্যাংক। মুদ্রামান সংরক্ষণ করে এবং সর্বোপরি আর্থিক ও ব্যাংকিং খাতের তারা হচ্ছে লিডার, তারা হচ্ছে নেতৃত্ব প্রদান করে এবং গুরুত্বপূর্ণ যে ভূমিকাটা সে পালন করে সেটা হচ্ছে ঋণ নিয়ন্ত্রণ করা। ঋণ নিয়ন্ত্রণ করার মাধ্যমে দেশের মূল্য স্তরে তারা স্থিতিশীলতা বজায় রাখে। অর্থাৎ ঋণ নিয়ন্ত্রণের মাধ্যমে একটা দেশের মুদ্রাস্ফীতি অর্থাৎ অর্থের ক্রয় ক্ষমতা যখন হ্রাস পেতে থাকে, অর্থের ক্রয় ক্ষমতা যখন হ্রাস পায়, পণ্যের দাম যখন বৃদ্ধি পায়, এই মুদ্রাস্ফীতি এইটাকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করে কে? কেন্দ্রীয় ব্যাংক। মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণ করার জন্য কি করা হয়? ঋণ নিয়ন্ত্রণের 2টা পদ্ধতি আছে, সেগুলো অবলম্বন করা হয়ে থাকে। তাহলে এখান থেকে সংজ্ঞা থেকে আমরা যা জানলাম সেটা হচ্ছে কেন্দ্রীয় ব্যাংক সম্পর্কে একটা প্রাথমিক ধারণা আমরা নেওয়ার চেষ্টা করলাম। আমি আরো একবার বলে দিচ্ছি আপনাদের বুঝার সুবিধার্থে, কেন্দ্রীয় ব্যাংক তারা দেশের জনগণের কল্যাণ সাধনের জন্য প্রতিষ্ঠিত একটা প্রতিষ্ঠান, যে প্রতিষ্ঠানটা অবশ্যই হবে স্বায়ত্তশাসিত, মানে নিজেদের আইন অনুযায়ী তারা পরিচালিত হয় এবং সরকার গভর্নর ও ডেপুটি গভর্নরদেরকে নিয়োগ দেওয়ার মাধ্যমে সরকার তার নিয়ন্ত্রণ বজায় রাখার চেষ্টা করে কেন্দ্রীয় ব্যাংকের উপরে।
এবং এই কেন্দ্রীয় ব্যাংক হচ্ছে দেশের অর্থনীতির মূল চালিকা শক্তি, যার কাজগুলো হচ্ছে নোটের প্রচলন করা বা মুদ্রার প্রচলন করা। এই যে নতুন নতুন নোট বাজারে আসে, সরকার পরিবর্তন হলেই দেখি যে আমরা ছবি একজনের জায়গায় আরেকজন চলে আসে। এই যে নতুন নতুন টাকার যে নোটগুলো, এই ডিজাইনগুলো যারা তৈরি করেন, যারা সেগুলাকে ছাপানোর ব্যবস্থা করেন এবং আমাদের কাছ পর্যন্ত পৌঁছায় দেন, সেই দায়িত্বটা হচ্ছে কেন্দ্রীয় ব্যাংকের। তাহলে একটা সময়ে আমরা 500 টাকার নোটের অনেক বিবর্তন দেখছি। আগে আমার ছোটবেলায় দেখছি আমি 500 টাকার নোট মোটামুটি বেশ লম্বা সাইজের হইতো। এখনকার সময়ে 500 টাকার নোটের মধ্যে যেই কালারটা ব্যবহার করা হচ্ছে, 10 বছর আগেও কিন্তু 500 টাকার নোটের এই কালারটা ছিল না, ভিন্ন একটা কালার ছিল। 1000 টাকার নোট কিন্তু খুব বেশি দিন আমাদের দেশে প্রচলিত হচ্ছে না। 200 টাকার নোট একদম নতুন, খুব ভ্যারি রিসেন্ট আমাদের দেশে প্রচলিত হয়েছে। আবার গত বছরের মানে কোরবানির ঈদের সময় নতুন 20 টাকার নোট আসছে, কেউ পছন্দ করে নাই, খুব বাজে একটা ডিজাইন হয়েছে। গত বছরের মানে আপনার কোরবানির ঈদের সময় 20 টাকার নোট, 50 টাকার নোট, 100 টাকার নোট, এই যে নতুন নতুন ডিজাইনগুলো, এগুলো তৈরি করা এবং এগুলো জনগণের কাছে পৌঁছায় দেওয়ার জন্য যে কার্যক্রমগুলো, এগুলাই হচ্ছে কেন্দ্রীয় ব্যাংক করে থাকে। তার মূল দায়িত্বের একটা হচ্ছে এই বিষয়টা। তারপরে হচ্ছে মুদ্রার মান সংরক্ষণ করা। ডলার, ইয়েন বা পাউন্ড বিদেশি মুদ্রার বিপরীতে আমাদের দেশের মুদ্রার মান কত হবে সে মূল্য মান নির্ধারণ করা। পাশাপাশি দেশের মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণের জন্য ঋণ নিয়ন্ত্রণের ব্যবস্থা বা দায়িত্ব পালন করা, এগুলো হচ্ছে কেন্দ্রীয় ব্যাংকের দায়িত্ব ও কর্তব্যের মধ্যে পড়ে। আসেন এখান থেকে আমরা কয়েকটা দেশের কেন্দ্রীয় ব্যাংকের নাম জেনে নেই। কেন্দ্রীয় ব্যাংক সবার প্রথমে বাংলাদেশের যেটা কেন্দ্রীয় ব্যাংক সেটা হচ্ছে বাংলাদেশ ব্যাংক। বাংলাদেশ ব্যাংক, এটার হেড অফিসটা হচ্ছে ঢাকার রাজধানী ঢাকার মতিঝিল এই জায়গাতে হচ্ছে তার হেড অফিস। তবে এই হেড অফিস মতিঝিল ছাড়াও বাংলাদেশ ব্যাংকের আরো কয়েকটা শাখা সারা বাংলাদেশ জুড়ে কিন্তু আছে। সারা বাংলাদেশ জুড়ে টোটাল 9টা জায়গাতে, মতিঝিল সহ আরো মোট 9টা জায়গাতে এই বাংলাদেশ ব্যাংকের শাখা অফিস রয়েছে। এগুলোকে শাখা অফিস না বলে বলা হয় হচ্ছে লোকাল অফিস। কেন্দ্রীয় ব্যাংকের লোকাল অফিস বলা হয়। কেন্দ্রীয় ব্যাংকের তো আর শাখা হয় না, বাণিজ্যিক ব্যাংকের শাখা থাকে, কিন্তু কেন্দ্রীয় ব্যাংকের কিন্তু শাখা না। কেন্দ্রীয় ব্যাংকের মতিঝিলের যেটা, এটাকে বলা হয় হচ্ছে হেড অফিস, আর বাকি যে 9টা জায়গাতে আছে এগুলাকে বলা হয় হচ্ছে লোকাল অফিস হিসেবে। টোটাল হচ্ছে 10টা। ঢাকা শহরের 2টা জায়গাতে আছে। ঢাকা শহরের একটা হচ্ছে মতিঝিলে, ঢাকা শহরের আরেকটা জায়গার নাম হচ্ছে সদরঘাট। এই জায়গাতে মতিঝিল আর হচ্ছে সদরঘাট, এই 2টা জায়গাতে আপনি বাংলাদেশ ব্যাংকের হেড অফিস এবং লোকাল অফিস পাবেন। এই 2টা জায়গা ছাড়াও বাংলাদেশের আরো 8টা জায়গাতে বেসিক্যালি বিভাগীয় শহর যেগুলো, সেগুলোতে হচ্ছে বাংলাদেশ ব্যাংকের লোকাল অফিস রয়েছে। আর এই লোকাল অফিসগুলোর দায়িত্ব হচ্ছে বেসিক্যালি নিকাশ ঘর, এই কাজ সম্পাদন করা। নিকাশ ঘরের কাজ সম্পাদনগুলো করার জন্যই এই লোকাল অফিসগুলো তৈরি করা হয়েছে। আর যাবতীয় দেশের মুদ্রা নীতি প্রণয়ন করা, পলিসি মেকিং যে বিষয়গুলো, সেই পলিসি মেকিং এর দায়িত্বগুলো করা হয় হচ্ছে হেড অফিসে আপনার যাবতীয় পলিসি নিয়ন্ত্রণের যত রকমের নিয়ম কানুন, সমস্ত নিয়ম কানুন নীতিমালা, এগুলো করা হয় হচ্ছে হেড অফিসে। আর আপনি পেয়ে যাবেন হচ্ছে নিকাশ ঘরের কাজগুলোর জন্য হচ্ছে লোকাল অফিস দায়িত্ব পালন করে থাকে। ওকে, আসেন এবার তারপরে যুক্তরাজ্য, লন্ডন যেটা, যুক্তরাজ্যের কেন্দ্রীয় ব্যাংকের নাম, এই জায়গাটা খুবই গুরুত্বপূর্ণ, ব্যাংক অফ ইংল্যান্ড। গুরুত্বপূর্ণ এই কারণ এই ব্যাংক অফ ইংল্যান্ডকে বলা হয় বিশ্বের সকল কেন্দ্রীয় ব্যাংকের অভিভাবক বলা হয় হচ্ছে ব্যাংক অফ ইংল্যান্ডকে, এবং এটা হচ্ছে দ্বিতীয় সনদপ্রাপ্ত কেন্দ্রীয় ব্যাংক। তবে সাংগঠনিক দিক থেকে এটা হচ্ছে নাম্বার 1। সারা বিশ্বের যতগুলো সেন্ট্রাল ব্যাংক বা কেন্দ্রীয় ব্যাংক, তারা এই ব্যাংক অফ ইংল্যান্ডের আদলেই তারা হচ্ছে গড়ে উঠেছে। সো এই জন্যই ব্যাংক অফ ইংল্যান্ডকে সকল কেন্দ্রীয় ব্যাংকের অভিভাবক বলা হয়ে থাকে। আচ্ছা, আসেন তারপরেরটা খেয়াল করি। যুক্তরাষ্ট্র, আমেরিকার যেটা কেন্দ্রীয় ব্যাংক, আমেরিকার কেন্দ্রীয় ব্যাংক হচ্ছে ফেডারেল রিজার্ভ সিস্টেম। এই জায়গাটা, এই যে ব্যাংকের নামটা বললাম ফেডারেল রিজার্ভ সিস্টেম, এটাই হচ্ছে পুরা বিশ্বের অর্থনীতির
কেন্দ্রবিন্দু হিসেবে এটাকে বিবেচনা করা হয়। ফেডারেল রিজার্ভ সিস্টেম আমেরিকার কেন্দ্রীয় ব্যাংক, আর আমেরিকাই হচ্ছে এখনকার বিশ্বের মোড়ল বা তাদেরকে মাতব্বর বলা যেতে পারে। আর এই মাতব্বর সাহেবদের যে ব্যাংক, তারাই হচ্ছে পুরা বিশ্বের অর্থনীতিটাকে তারা নিয়ন্ত্রণ করে। কারণ প্রত্যেকটা দেশ তারা যখন টাকা ছাপায়, রুপি ছাপায় বা দিরহাম ছাপায়, প্রত্যেকটা দেশই এই ডলারের বিপরীতে তাদের এই মুদ্রার মান সংরক্ষণ করে। কারণ এই আমেরিকার যে ডলার, এই আমেরিকান ডলারকে বলা হয় হচ্ছে গ্রিন কারেন্সি। গ্রিন কারেন্সি বলা হয় এই কারণে, কারণ আমেরিকান ডলার বিশ্বের সব জায়গাতে আপনি এটা দিয়ে পণ্যদ্রব্য ক্রয় বিক্রয় বা লেনদেন করতে পারবেন। কিন্তু আমাদের দেশের বাংলাদেশের যে টাকা, এই টাকাটা আপনি শুধু বাংলাদেশ থেকে বাইরে এক কদম রাখেন, বাংলাদেশি টাকা কিন্তু চলবে না। আপনি ভারতে গিয়ে বাংলাদেশের টাকা দিয়ে পণ্য ক্রয় করতে পারবেন না। বাংলাদেশের টাকা দিয়ে আপনি ইউরোপ আমেরিকাতে গিয়ে পণ্য ক্রয় করতে পারবেন না। কিন্তু আমেরিকান যে ডলার, সেই ডলারের মাধ্যমে আপনি বিশ্বের যে কোনো জায়গাতে পণ্যদ্রব্য ক্রয় বিক্রয় অথবা যে কোনো লেনদেন আপনি খুব সহজেই সম্পাদন করতে পারবেন। তাই এটাকে হচ্ছে গ্রিন কারেন্সি বলা হয়। আমেরিকার যেটা, সেটা হচ্ছে গ্রিন কারেন্সি। আর এই ডলারের বিপরীতেই হচ্ছে প্রত্যেকটা দেশ তাদের রিজার্ভ সংরক্ষণ করে, এবং রিজার্ভের বিপরীতেই তারা হচ্ছে টাকা ছাপানো বা টাকা মূল্যমান বৃদ্ধি করা বা হ্রাস করা, এই দায়িত্বগুলো পালন করে থাকে। আর আমেরিকার যে কেন্দ্রীয় ব্যাংক, এইটা একটা বিশেষ প্রজাতির কেন্দ্রীয় ব্যাংক। কারণ প্রত্যেকটা দেশের কেন্দ্রীয় ব্যাংকের উপরে ওই দেশের সরকারের একটা নিয়ন্ত্রণ থাকে, সরকারের নিয়ন্ত্রণ থাকে, সরকারি নিয়ন্ত্রণে পরিচালিত হয়। সারা বিশ্বের যতগুলো কেন্দ্রীয় ব্যাংক সবগুলোই কিন্তু সরকারের নিয়ন্ত্রণাধীনে তারা পরিচালিত হয়। একমাত্র ব্যতিক্রম হচ্ছে এই আমেরিকার কেন্দ্রীয় ব্যাংক। আমেরিকার কেন্দ্রীয় ব্যাংকের উপর ওই দেশের সরকারের কোনো নিয়ন্ত্রণ নাই। আমেরিকার প্রেসিডেন্ট ট্রাম্প সাহেব যখন তখন যে কোনো দেশের প্রেসিডেন্টকে উনি উঠায় নিয়ে আসতেছেন। ভেনেজুয়েলার প্রেসিডেন্ট, একটা স্বাধীন দেশের প্রেসিডেন্ট, ঘুমাইয়াছিল বেচারা, আমেরিকার সৈন্যরা যায় তার দরজায় ঠকঠক, আসেন আপনাকে আমেরিকায় চলে যাওয়া লাগবে, উঠাই নিয়ে চলে আসছে। কি পরিমাণ পাওয়ার তারা হোল্ড করে চিন্তা করে দেখেন। একটা স্বাধীন সার্বভৌম দেশে ঢুকে ওই দেশের মূল প্রধানকে আপনি উঠাই নিয়ে আসবেন, তাও রাতের অন্ধকারে, কিচ্ছু করার নাই। এই আমেরিকার প্রেসিডেন্ট ভদ্রলোক ট্রাম্প সাহেব, এই যে তার এত হম্বিতম্বি, ফেডারেল রিজার্ভ সিস্টেমে গিয়ে সে যদি বলে যে আজকে থেকে ডলারের উপরে আমার ছবি দিতে হবে, যেমন আমাদের দেশের টাকাতে আমাদের দেশে সরকার প্রধানদের ছবি টবি দেখা যায়, ইন্ডিয়ার ক্ষেত্রে হচ্ছে আপনার গান্ধী সাহেবের ছবি টবি দেখা যায়, কিন্তু আমেরিকান ডলার, সেই ডলারের মধ্যে কিন্তু আপনি জর্জ ডাব্লিউ বুশ, তারপর হচ্ছে বর্তমান যিনি ট্রাম্প, তাদের ছবি কিন্তু পাবেন না। ওই ডলারের মধ্যে ছবি আছে কার? আব্রাহাম লিঙ্কন সাহেবের, যিনি হচ্ছে আমেরিকার একদম প্রথম প্রেসিডেন্ট ছিলেন। তো ট্রাম্প সাহেব উনি রাষ্ট্রের প্রধান, কিন্তু উনি কিন্তু ফেডারেল রিজার্ভ সিস্টেমে গিয়ে উনি হম্বিতম্বি করতে পারবেন না, পাওয়ার দেখাইতে পারবেন না, কারণ সরকারের এর উপর কোনো নিয়ন্ত্রণ নাই। একমাত্র ব্যতিক্রম, খুবই গুরুত্বপূর্ণ তথ্য এবং শিখে রাখেন, একমাত্র ব্যতিক্রম ধরনের কেন্দ্রীয় ব্যাংক যার উপর ওই দেশের সরকারের সরাসরি কোনো নিয়ন্ত্রণ নাই। কিছু পরিবার এবং কিছু স্পেসিফিক ব্যক্তিবর্গ তারা বেসরকারি উদ্যোগে এই ফেডারেল রিজার্ভ সিস্টেমটা তারা পরিচালনা করে থাকে। একমাত্র ব্যতিক্রম কেন্দ্রীয় ব্যাংকিং ব্যবস্থা, যেখানে সরকারের নিয়ন্ত্রণ থাকে না। ভারতের কেন্দ্রীয় ব্যাংক হচ্ছে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া, পাকিস্তানেরটার নাম হচ্ছে স্টেট ব্যাংক অফ পাকিস্তান। এই কয়টা নাম যদি আপনি জেনে রাখতে পারেন তাইলে পরীক্ষার জন্য এনাফ। আপনার পরীক্ষার মধ্যে যদি আসে সর্বোচ্চ বাংলাদেশেরটা, আমেরিকারটা আর হচ্ছে ইংল্যান্ডেরটা, এর বাইরে পরীক্ষাতে আসার কোনো সম্ভাবনা নাই। আসেন আমরা একটু আমাদের দেশের যেটা কেন্দ্রীয় ব্যাংক, বাংলাদেশ ব্যাংক, এটা কবে গঠিত হয়েছে সেই সম্পর্কে আমরা একটু ধারণা নেওয়ার চেষ্টা করি। দেখেন আমাদের এখানে বোর্ডে লিখে দেওয়া আছে, বাংলাদেশ ব্যাংক এটা হচ্ছে আমাদের দেশের কেন্দ্রীয় ব্যাংক। এটা 1971 সালের 16ই ডিসেম্বর, আমাদের যেটা বিজয় দিবস, 1971 সালের 16ই ডিসেম্বর এই তারিখেই বাংলাদেশ ব্যাংক এটা হচ্ছে প্রতিষ্ঠা লাভ করে। কাগজে কলমে প্রতিষ্ঠা লাভ করছে 71-এর 16ই ডিসেম্বর। 71-এর 16ই ডিসেম্বরে তো আমাদের দেশ মাত্র স্বাধীন হইল। বাংলাদেশ ব্যাংক হয়েছে কিভাবে? বাংলাদেশ ব্যাংক বেসিক্যালি হয়েছে তারও কমপক্ষে 3 থেকে 4 মাস পরে, 1972 সালে।
1972 সালে গিয়ে বাংলাদেশ ব্যাংক অর্ডার এটা গঠিত হয়েছে এবং 1991 সালের যে ব্যাংক কোম্পানি আইন, সে ব্যাংক কোম্পানি আইনের আওতায় এটা পরিচালিত হচ্ছে। 1972 সাল থেকে তারা কার্যক্রম শুরু করছে। তবে বাংলাদেশের যেই দিন বিজয়, সেই বিজয়ের দিন থেকেই হচ্ছে বাংলাদেশ ব্যাংক কার্যকর, এইটা বিবেচনা করে নেওয়া হয়। সেই জন্যই আপনাকে যদি পরীক্ষাতে প্রশ্ন করা হয় যে বাংলাদেশ ব্যাংক কখন গঠিত হয়েছে, কোন সালে গঠিত হয়েছে, গঠনের সাল যদি বলা হয়, গঠনের সাল বললে উত্তর অবশ্যই দিতে হবে কোনটা, 1971। তাহলে কেন্দ্রীয় ব্যাংক গঠিত হয়েছে কবে, 1971, তারিখ 16 ডিসেম্বর। কিন্তু এটা ডাহা মিছা কথা, এর সাথে বাস্তবের কোনো অস্তিত্বই নাই। বাট এইটাকে হচ্ছে কাগজে কলমে দেশ স্বাধীনের তারিখ হিসেবে এবং কেন্দ্রীয় ব্যাংক গঠনের তারিখ হিসেবে এইটাকেই বিবেচনা করা হয়। আশা করি ক্লিয়ার সবার কাছে। তাহলে কেন্দ্রীয় ব্যাংক তার কার্যক্রম শুরু করছে কবে, এইটা যদি প্রশ্ন হয়, কার্যক্রম শুরু বললে আপনি 1972 বলবেন, কার্যক্রম শুরু 1972, কিন্তু গঠিত হওয়ার সাল বললে হবে 1971। ক্লিয়ার? এবং কেন্দ্রীয় ব্যাংক এটা পরিচালিত হয় কত সালের আইন অনুযায়ী, 1991 সালের আইন। কি আইন সেটা? ব্যাংক কোম্পানি আইন। ব্যাংক কোম্পানি আইন 1991 সালেরটা হচ্ছে ব্যাংক কোম্পানি আইন। এবং এই ব্যাংক কোম্পানি আইনটা পরবর্তীতে আবার একটু সংশোধন হয়েছে, সেটার বর্তমান সংশোধনী যেটা প্রচলিত, ব্যাংক কোম্পানি আইন সংশোধনী 2023। তাহলে বর্তমানে যেটা পরিচালিত হচ্ছে বা যেটা অনুসরণ করা হচ্ছে, সেটা হচ্ছে 2023 সালের কেন্দ্রীয় ব্যাংকের জন্য প্রযোজ্য ব্যাংক কোম্পানি আইন 2023। তাহলে পরীক্ষার জন্য মনে রাখবেন যে কেন্দ্রীয় ব্যাংক এইটা গঠিত হয়েছে বা পরিচালিত হচ্ছে কিভাবে, 91 সালের আইন দ্বারা, ব্যাংক কোম্পানি আইন। 91 সালের আইনটাই পরবর্তীতে সংশোধিত আকারে বা অ্যামেন্ডমেন্ট আকারে আসছে কত সালে, 2023। 1991 এটাই পরবর্তীতে 2023 সালে এসে পরিবর্তন লাভ করছে বা এখানে কিছু সংশোধনী আসছে। তাহলে আপডেট সাল হবে 2023 আর প্রথম দিকের সাল হবে 1991। শুরুতে 1991 আর লেটেস্ট হচ্ছে 2023। জাস্ট নাম একই, ব্যাংক কোম্পানি আইন আর ব্যাংক কোম্পানি আইনের সংশোধনী। সাল এবং হচ্ছে নামগুলো একটু সবাই মনে রাখার চেষ্টা করব। আশা করি ক্লিয়ার সবার কাছে এই পর্যন্ত। তারপরে দেখেন আমরা যাওয়ার চেষ্টা করি কেন্দ্রীয় ব্যাংকের আওতা, পরিধি ও বৈশিষ্ট্য। এই জায়গাতে কেন্দ্রীয় ব্যাংকের আওতা, কেন্দ্রীয় ব্যাংকের পরিধি, কেন্দ্রীয় ব্যাংকের বৈশিষ্ট্য। এখান থেকে আপনার ক নাম্বারের প্রশ্নের জন্য এই জায়গাটা খুবই গুরুত্বপূর্ণ। ক অংশ, ক এর জন্য ক যেখানে 2 নম্বর থাকে, ক এর প্রশ্নের জন্য এই জায়গাটা খুবই গুরুত্বপূর্ণ। কেন্দ্রীয় ব্যাংকের এই জায়গাটুকু ক এর জন্য বেশ ইম্পর্টেন্ট। খেয়াল করেন, কেন্দ্রীয় ব্যাংক তারা হচ্ছে নোট প্রচলনের একক অধিকার রাখে। নোট প্রচলনের একক অধিকার থাকে হচ্ছে কেন্দ্রীয় ব্যাংকের। আমাদের দেশে যে নোটগুলো আছে এটাকে আমরা 2 ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে ব্যাংক নোট, আরেকটা হচ্ছে স্যার সরকারি নোট। ব্যাংক নোট আরেকটা হচ্ছে সরকারি নোট। ব্যাংক নোট আর হচ্ছে সরকারি নোট। সরকারি নোট বলা হয় কোনগুলোকে? সরকারি নোট হচ্ছে 1 টাকার নোট, 2 টাকার নোট আর হচ্ছে 5 টাকার নোট। 1 টাকা, 2 টাকা, 5 টাকা এগুলোর টাকা এবং হচ্ছে এগুলোর কয়েন। 1, 2 এবং 5 টাকা মূল্যমানের কয়েনকে বলা হয় সরকারি কয়েন আর টাকাটাকে বলা হয় সরকারি নোট। টাকাটা হচ্ছে সরকারি নোট আর কয়েনগুলোকে বলা হবে হচ্ছে সরকারি কয়েন। এই সরকারি নোট এবং সরকারি কয়েন এটা কিন্তু কেন্দ্রীয় ব্যাংক তৈরি করে না, এটা প্রচলন করে কে? সরকারি নোট। এটার দায়িত্বে থাকে হচ্ছে সরকারের অর্থ মন্ত্রণালয়। সরকারের অর্থ মন্ত্রণালয় এইটা হচ্ছে এই জিনিসগুলোকে ছাপায় অথবা এই জিনিসগুলোর দায়িত্ব থাকে অর্থ মন্ত্রণালয়ের। 1, 2 এবং 5, 1, 2, 5 বাদে বাকি যতগুলো আছে, 10 টাকা মূল্যের নোট, 20 টাকা, তারপরে হচ্ছে 50 টাকা মূল্যের নোট, তারপরে হচ্ছে 100, তারপরে হচ্ছে 200 টাকা মূল্যমান, 500 টাকা মূল্যমান এবং 1000 টাকা মূল্যমান। এগুলার হচ্ছে শুধু নোট, এগুলার কয়েন কিন্তু নাই।
এই নোটগুলোকে বলা হয় হচ্ছে ব্যাংক নোট। আর এই ব্যাংক নোটগুলোই হচ্ছে যে ছাপানোর দায়িত্ব, প্রচলনের দায়িত্ব পালন করে হচ্ছে কেন্দ্রীয় ব্যাংক। আশা করি ক্লিয়ার সবার কাছে। এই জিনিসটা একটু ভালো মতো মনে রাখবেন, এই নোটগুলো প্রচলনের অধিকারটা রাখে কে? একমাত্র কেন্দ্রীয় ব্যাংক। এবং কেন্দ্রীয় ব্যাংক যে নোট প্রচলন করতেছে, কেন্দ্রীয় ব্যাংকের নোটের উপরে গভর্নর যিনি থাকেন তার স্বাক্ষর থাকে, গভর্নরের থাকে হচ্ছে সিগনেচার, স্বাক্ষর থাকে। আর 1 টাকা, 2 টাকা, 5 টাকা এগুলার মধ্যে স্বাক্ষর থাকে হচ্ছে অর্থ সচিব। অর্থ সচিব তার স্বাক্ষর থাকে হচ্ছে 1, 2 এবং 5। যদি আপনার বিশ্বাস না হয় কোনো সমস্যা নাই, মানিব্যাগ বের করে টাকা দেখেন, 5 টাকার নোটে কার সিগনেচার আর 10 টাকার নোটে কার সিগনেচার। আর যদি আপনি বড় লোক হয়ে থাকেন, 1000 টাকার নোটটা একটু দেখে নিয়ে সিগনেচারটা দেখবেন একদম নোটের শুরুতে উপরের পৃষ্ঠায় থাকে, স্বাক্ষর থাকে কার? গভর্নরের আর হচ্ছে অর্থ সচিবের। ওকে, আসেন খেয়াল করি তাহলে এই নোট প্রচলন করার একক অধিকার ভোগ করে কারা? কেন্দ্রীয় ব্যাংক। মুদ্রার মান সংরক্ষণ করে কেন্দ্রীয় ব্যাংক। কেন্দ্রীয় ব্যাংককে সরকারের ব্যাংক বলা হয়, কারণ সরকারের যখন কোনো ঋণ প্রয়োজন হয়, সরকারের যখন কোনো পলিসি বাস্তবায়ন করার প্রয়োজন হয়, সরকার যখন ট্রেজারি বিল বিক্রয় করতে চায় বা ট্রেজারি বন্ড বিক্রয় করতে চায়, এই দায়িত্বগুলো কে পালন করে? কেন্দ্রীয় ব্যাংক। তাই কেন্দ্রীয় ব্যাংককে সরকারের ব্যাংক বলা হয়ে থাকে। সরকারের দায়িত্বে সরকারের যে কাজগুলো, সেই কাজগুলো কেন্দ্রীয় ব্যাংক পালন করে থাকে, তাই তাকে সরকারের ব্যাংক বলা হয়ে থাকে। কেন্দ্রীয় ব্যাংক হচ্ছে মুদ্রা বাজার বা অর্থ বাজার এর অভিভাবক। মুদ্রা বাজার বা অর্থ বাজার, মুদ্রা বাজার বা অর্থ বাজার যেটাকে বলা হয় হচ্ছে স্বল্প মেয়াদি ঋণের বাজার। স্বল্প মেয়াদি ঋণের বাজার বলা হয় এটাকে, স্বল্প মেয়াদি ঋণের বাজার। স্বল্প মেয়াদি ঋণের বাজার বলা হয় কাকে? অর্থ বাজার বা মুদ্রা বাজারকে। আর এটা হচ্ছে এই মুদ্রা বাজার বা অর্থ বাজারের অভিভাবক বলা হয় হচ্ছে কেন্দ্রীয় ব্যাংককে। কেন্দ্রীয় ব্যাংক অন্যান্য ব্যাংকের ব্যাংকার এবং নিয়ন্ত্রক। অন্যান্য যত রকমের ব্যাংক আছে, বিশেষ করে বাণিজ্যিক ব্যাংকগুলো, বিশেষায়িত ব্যাংকগুলো, সেই সবগুলো ব্যাংকের অভিভাবক এবং সবগুলো ব্যাংকের কার্যক্রম ঠিকমতো পরিচালিত হচ্ছে কি হচ্ছে না সেগুলো দেখভাল করার দায়িত্ব হচ্ছে কেন্দ্রীয় ব্যাংকের। তাই অন্যান্য সকল ব্যাংকের ব্যাংকার ও নিয়ন্ত্রক বলা হয় কেন্দ্রীয় ব্যাংককে। কেন্দ্রীয় ব্যাংক হচ্ছে বৈদেশিক বিনিময়টাকে নিয়ন্ত্রণ করে। এবং সর্বোপরি গুরুত্বপূর্ণ পয়েন্ট যেটা পরীক্ষাতে আসবেই বলা চলে, ঋণের শেষ আশ্রয়স্থল। কেন্দ্রীয় ব্যাংক হচ্ছে সবগুলো বাণিজ্যিক ব্যাংকের জন্য ঋণের শেষ আশ্রয়স্থল। সকল বাণিজ্যিক ব্যাংকের ঋণের শেষ আশ্রয়স্থল বলা হয় কাকে? কেন্দ্রীয় ব্যাংকে। কেন্দ্রীয় ব্যাংক প্রত্যেকটা বাণিজ্যিক ব্যাংকের যখন তারল্য সংকট হয়, তখন সেই বাণিজ্যিক ব্যাংকগুলোকে ঋণ প্রদান করে থাকে। কেন্দ্রীয় ব্যাংক ঋণ দিচ্ছে, কেন্দ্রীয় ব্যাংক তারা হচ্ছে ঋণ প্রদান করে। কেন্দ্রীয় ব্যাংক ঋণ প্রদান করে কাকে? ঋণ প্রদান করে কেন্দ্রীয় ব্যাংক ঋণ প্রদান করে হচ্ছে সকল বাণিজ্যিক ব্যাংকগুলোকে। আর এই বাণিজ্যিক ব্যাংকগুলোকে যে ঋণ প্রদান করা হয়, যেই সুদের হারে দেওয়া হয়, সেই সুদের হারটাকে বলা হয় হচ্ছে ব্যাংক হার। কেন্দ্রীয় ব্যাংক যখন বাণিজ্যিক ব্যাংকে ঋণ দিচ্ছে, স্যার এমনি এমনি কিন্তু ঋণ দিবে না, এখানে সুদ অবশ্যই থাকবে। কেন্দ্রীয় ব্যাংক বাণিজ্যিক ব্যাংকে যে হারে ঋণ দেয়, সেই ঋণের হারটাকে বলা হয় হচ্ছে ব্যাংক হার। তাহলে কেন্দ্রীয় ব্যাংক বাণিজ্যিক ব্যাংকে যখন ঋণ দিবে, যেই হারে দিচ্ছে সেটাকে কি বলবো আমরা? ব্যাংক হার বলবো, ব্যাংক হার। আর আরেকটা নামও মনে রাখেন, যখন একটা বাণিজ্যিক ব্যাংক অপর একটা বাণিজ্যিক ব্যাংকের কাছ থেকে ঋণ নিয়ে থাকে, একটা বাণিজ্যিক ব্যাংক যখন অন্য আরও একটা বাণিজ্যিক ব্যাংকের কাছ থেকে স্বল্প মেয়াদি ঋণ সংগ্রহ করে থাকে, সেই স্বল্প মেয়াদি ঋণের বাজার বা স্বল্প মেয়াদে ঋণের যেই হার, সেটাকে বলা হয় হচ্ছে কল মানি হার। এটাকে বলা হয় হচ্ছে কল মানি হার, মানে সুদের পার্সেন্টেজ। আর এই বাজারটাকে বলা হয় হচ্ছে কল মানি বাজার। কল মানি বাজার। কল মানি মানে হচ্ছে ডাকা, অর্থাৎ চাওয়া। আপনি যখন
চাওয়ার সাথে সাথেই আপনাকে টাকা দিতে সে বাধ্য থাকবে, কল মানি। তার মানে এটা খুব অল্প সময়ের জন্য, 2 দিন 3 দিন 5 দিন বা বড় জোর 1 সপ্তাহ 10 দিন সময়ের জন্য এই লোনগুলো অ্যাপ্রুভ করা হয়ে থাকে। তাহলে একটা কমার্শিয়াল ব্যাংক অন্য আরেকটা কমার্শিয়াল ব্যাংকের কাছ থেকে, যেমন ব্র্যাক ব্যাংক হয়তোবা ইস্টার্ন ব্যাংকের কাছ থেকে লোন নিচ্ছে 5 দিনের জন্য 50,000 কোটি টাকা। হ্যাঁ, ব্যাংকের ক্ষেত্রে লেনদেনগুলো এরকমের বড় বড় অ্যামাউন্টেরই হয়। আপনি আমি না হয় গরিব রাস্তার লোক, আমাদের কাছে 5,000 টাকা মানে অনেক টাকা, কিন্তু একটা বাণিজ্যিক ব্যাংকের কাছে 5,000 টাকা মানে কিছুই না। তাদের হিসাব করে হচ্ছে কোটি কোটি টাকা, 50,000 কোটি, 100 কোটি। একটা বাণিজ্যিক ব্যাংক যখন অপর আরেকটা বাণিজ্যিক ব্যাংকের কাছ থেকে ঋণ নিচ্ছে, সেটাকে বলা হয় কি স্যার? কল মানির বাজার। যে সুদের হারে নেয় সেটাকে বলা হয় হচ্ছে কল মানির হার। আর অপরদিকে কেন্দ্রীয় ব্যাংক যখন বাণিজ্যিক ব্যাংকে ঋণ প্রদান করে, তখন যেই হারে সুদ নেয় সেটাকে বলা হয় হচ্ছে ব্যাংকের হার। আর যেহেতু প্রত্যেকটা বাণিজ্যিক ব্যাংক যখন আর কোথাও তারা ঋণ পাচ্ছে না, কার দ্বারস্থ হবে? কেন্দ্রীয় ব্যাংকের। তাই কেন্দ্রীয় ব্যাংকে বলা হবে ঋণ প্রদানের শেষ আশ্রয়স্থল। ঋণ প্রদানের শেষ আশ্রয়স্থল বলা হবে হচ্ছে কেন্দ্রীয় ব্যাংক। এই জায়গাটা খুব খুব গুরুত্বপূর্ণ, পরীক্ষায় আসার খুব ভালো সম্ভাবনা। একটু ভালো মতো পড়ে বুঝে নিতে হবে। আসেন পরবর্তীতে যাওয়ার চেষ্টা করি। কেন্দ্রীয় ব্যাংকের কার্যাবলী। কেন্দ্রীয় ব্যাংকের কার্যাবলী অলরেডি আমরা এই বৈশিষ্ট্য পড়ার সময়ে কেন্দ্রীয় ব্যাংকের কাজগুলো আমরা মোটামুটি জেনে রাখছি। আরও একবার যদি আমরা দেখি, স্পেসিফিক্যালি কেন্দ্রীয় ব্যাংকের কার্যাবলীগুলোকে আমরা বিভিন্ন ভাগে ভাগ করতে পারি, যার মধ্যে প্রথমটার নাম হচ্ছে সাধারণ কার্যাবলী। সাধারণ কার্যাবলীগুলো কি কি? যেমন নোট বা মুদ্রার মান প্রচলন করা, এর হলো সাধারণ কার্যাবলীর মধ্যে আসবে। সরকারের ব্যাংক হিসেবে কাজ কি? সরকারকে প্রয়োজন বোধে ঋণ দেওয়া, সরকারের দেশের অর্থনৈতিক যে নিয়মকানুন সেগুলো বাস্তবায়ন করা এবং সরকারের প্রয়োজনে ট্রেজারি বিল বা বন্ড ইস্যু করার দায়িত্ব পালন করা। 3 নাম্বার, অন্যান্য ব্যাংকের ব্যাংকার অন্যান্য বাণিজ্যিক ব্যাংকগুলোকে তারা ঋণ প্রদান করে, বাণিজ্যিক ব্যাংকগুলোকে তারা ঋণ নিয়ন্ত্রণের চেষ্টা করে। এইগুলোকে এজন্য এটাকে অন্যান্য ব্যাংকের ব্যাংকার বলা হয়। 4 নাম্বার, উন্নয়নমূলক কার্যাবলী। কেন্দ্রীয় ব্যাংক দেশের অর্থনৈতিক উন্নয়নের জন্য দেশের জনগণের সাথে অর্থনৈতিক পলিসিগুলো নিয়ে আলাপ আলোচনা করে এবং যার মাধ্যমে দেশের অর্থনৈতিক অবস্থার উন্নয়ন সাধনের জন্য তারা কিছু দায়িত্ব পালন করে। আর হচ্ছে 5 নাম্বার, অন্যান্য কার্যাবলী। মেইন বইয়ের মধ্যে এলাবোরেট দেওয়া আছে, একটু ভালো মতো দেখে নেবেন এবং আমি যে কয়টা নাম বলছি সে কয়টা নাম একটু ভালো মতো দেখলেই এনাফ। আমাদের কার্যাবলী অংশের মধ্যে বিস্তারিত মেইন বই থেকে একটু ভালো মতো দেখতে হবে সবাইকে। বাট এই মূল নামগুলো মনে রাখেন, আশা করি বানায়ও তো লিখে দিয়ে আসতে পারবেন। আসেন তারপরে যেতে চাই। তারপরে হচ্ছে আজকের ক্লাসে যতটুকু পড়লাম আমরা সেখান থেকে আসা বিগত বছরের কিছু প্রশ্ন। অবশ্য আপনারা তো লাইভে উত্তর দিতে আগ্রহী না, সমস্যা নাই, আমার দায়িত্ব পড়ানো, আমি পড়ায় যাচ্ছি। পরবর্তীতে আপনারা যখন রেকর্ড করবেন তখন খাতার মধ্যে লিখে একটু প্র্যাকটিস করবেন কোশ্চেনের অ্যান্সারগুলো। আর যদি কেউ চান এখন লাইভেই প্রত্যেকটা কোশ্চেনের অ্যান্সার আমার সাথে সাথে প্র্যাকটিস করতে, তাহলে চাইলে আপনি কমেন্টে উত্তর লিখে জানাতে পারেন। খেয়াল করেন, আমরা আজকে যতটুকু অংশ পড়লাম সেটা হচ্ছে কেন্দ্রীয় ব্যাংকের ধারণা এবং কেন্দ্রীয় ব্যাংকের যে কার্যাবলী এই সম্পর্কে জানলাম। দেন কেন্দ্রীয় ব্যাংকের ঋণ নিয়ন্ত্রণের পদ্ধতি এবং নিকাশ ঘর ব্যবস্থা, এটা কেন্দ্রীয় ব্যাংক চ্যাপ্টারের 2য় অংশে আলোচনা করা হবে। আমাদের গত দিনের ক্লাসে আমরা হচ্ছে আমাদের প্রথম যে চ্যাপ্টার যেটা ব্যাংক ব্যবস্থার প্রাথমিক ধারণা, সেই প্রথম চ্যাপ্টারে আমরা হচ্ছে এলাবোরেট বিস্তারিত পড়াইছি, সৃজনশীল প্রশ্ন আপনাদের বুঝাই দিছি, পড়ার জন্য দিছি। আশা করি পিডিএফ দেখে আপনাদের পড়ে রাখার কথা। আজকের ক্লাসটারও হচ্ছে আমাদের এই এমসিকিউর পাশাপাশি কিছু সৃজনশীল প্রশ্ন আছে যেগুলো প্রতিনিয়তই আপনারা হচ্ছে ফিনান্সের সেকেন্ড পেপারের প্রত্যেকটা ক্লাসে আমাদের এমসিকিউ এবং সৃজনশীল কোশ্চেন প্র্যাকটিস থাকবে, যাতে আপনি পড়ার মধ্যে যেন থাকেন। আসেন কোশ্চেনগুলো একটু সমাধান করার চেষ্টা করি আমরা। কোশ্চেন নাম্বার 1 নাম্বার প্রশ্নে দেখেন লিখে দেওয়া আছে, কোন সালে বাংলাদেশ ব্যাংক প্রতিষ্ঠিত হয়? বাংলাদেশ ব্যাংক মানে কেন্দ্রীয় ব্যাংক প্রতিষ্ঠিত হয়েছে কবে? স্যার বেশি নয়, ঢাকা বোর্ড 2023-এর প্রশ্ন। ঢাকা বোর্ড 2023-এর প্রশ্ন হচ্ছে এইটা।
তো খুব বেশি দিন না, 2 বছর আগের কোশ্চেন, তার মানে এই টাইপের প্রশ্ন রিপিট হওয়ার বা আপনার পরীক্ষাতে আসার ভালো চান্স আছে। বাংলাদেশ ব্যাংক প্রতিষ্ঠিত হয়েছে কবে? দেখেন 71 এবং 72 দুইটা পাশাপাশি দেওয়া আছে, আপনি পরীক্ষার হলে কনফিউজ হওয়ার জন্য এটাই যথেষ্ট। 71 দাগাবেন না 72 দাগাবেন, যেহেতু প্রতিষ্ঠা এই কথাটা বলা আছে, দয়া করে কোনো প্যাসের মধ্যে যায়েন না। প্রতিষ্ঠার কথা বলা হলে উত্তর হচ্ছে 1971। প্রতিষ্ঠা গঠন বললে 71, আর যদি বলা হয় যে কার্যক্রম পরিচালনা, কার্যক্রম শুরু, কার্যক্রম শুরু, কার্যক্রম শুরু করছে বললে উত্তর হবে কোনটা? 1972। আশা করি ক্লিয়ার হয়ে যাওয়ার কথা। কোশ্চেন নাম্বার 2 বলে দেওয়া আছে কোন ব্যাংক তাকে আমরা মাদার অফ সেন্ট্রাল ব্যাংক এই নামে অভিহিত করব। মাদার অফ সেন্ট্রাল ব্যাংক তার মানে সকল কেন্দ্রীয় ব্যাংকের মা বা অভিভাবক। বিশ্বের যতগুলো কেন্দ্রীয় ব্যাংক, সেই সবগুলো কেন্দ্রীয় ব্যাংকের মাদার বলা হয় যাকে, সেটা হচ্ছে ব্যাংক অফ ইংল্যান্ড। ব্যাংক অফ ইংল্যান্ড এটা হচ্ছে মাদার অফ সেন্ট্রাল ব্যাংক এই নামে পরিচিত। আসেন পরবর্তী প্রশ্নে যাই। পরবর্তী প্রশ্ন 1 করলাম, 2 করলাম, কোশ্চেন নাম্বার 3, কোশ্চেন 4, 5, 6। আসেন কোশ্চেন নাম্বার 3-এ যাই। 3 নাম্বার প্রশ্নে বলা আছে ব্যাংক অফ ইংল্যান্ড, যেটা একটু আগে আমরা দেখলাম, এটা প্রতিষ্ঠিত হয়েছে কবে? এটা প্রতিষ্ঠিত হয়েছে 1694 সালে। সালটা হচ্ছে 1694, এবং এখান থেকে মনে রাখতে হবে এটা হচ্ছে দ্বিতীয় সনদপ্রাপ্ত, দ্বিতীয় সনদপ্রাপ্ত কেন্দ্রীয় ব্যাংক, এবং সাংগঠনিকভাবে প্রথম সাংগঠনিক কেন্দ্রীয় ব্যাংক। সাংগঠনিক কেন্দ্রীয় ব্যাংক হিসেবে এটার অবস্থানটা হচ্ছে প্রথম, আর সনদের দিক থেকে এটা হচ্ছে দ্বিতীয় সনদপ্রাপ্ত। সনদটা কার কাছ থেকে পাইছে? সনদ পাইছে হচ্ছে ব্রিটিশ রাজাদের কাছ থেকে। ব্রিটেনের যারা রাজা, ব্রিটেনের রাজার কাছ থেকে, ব্রিটেন রাজ দরবার থেকে তারা হচ্ছে সনদ লাভ করছে। ব্রিটেন রাজ দরবার থেকে সনদ পাইছে কোন প্রতিষ্ঠান? কেন্দ্রীয় ব্যাংকে, ব্যাংক অফ ইংল্যান্ড, যেটা ব্রিটেনের বা ব্রিটিশ যিনি রাজা ছিলেন সেই রাজা হচ্ছে এই সনদটা ইস্যু করছে। ওকে, আসেন পরবর্তীতে খেয়াল করি। পরবর্তী প্রশ্ন, বিশ্বের প্রথম সুসংগঠিত কেন্দ্রীয় ব্যাংকের নাম। সুসংগঠিত কেন্দ্রীয় ব্যাংক, সুসংগঠিত কেন্দ্রীয় ব্যাংক বললে উত্তর দাগাইতে হবে কোনটা? ব্যাংক অফ ইংল্যান্ড, ব্যাংক অফ ইংল্যান্ড। তবে আরেকটা জিনিস মনে রাখবেন, সেইটা হচ্ছে বিশ্বের প্রথম কেন্দ্রীয় ব্যাংক, প্রথম কেন্দ্রীয় ব্যাংক। খুব ভালো মতো খেয়াল করেন, কনফিউশন এখানে ক্লিয়ার করে রাখেন। বিশ্বের প্রথম কেন্দ্রীয় ব্যাংক বললে উত্তর হবে হচ্ছে রিক্স ব্যাংক অফ সুইডেন, রিক্স ব্যাংক অফ সুইডেন। এটা হচ্ছে বিশ্বের প্রথম কেন্দ্রীয় ব্যাংক। বিশ্বের প্রথম কেন্দ্রীয় ব্যাংক বলা হয় কাকে? রিক্স অফ সুইডেন, রিক্স অফ সুইডেন। আর দ্বিতীয় সনদপ্রাপ্ত এবং প্রথম সাংগঠনিক কেন্দ্রীয় ব্যাংক বা সুসংগঠিত কেন্দ্রীয় ব্যাংক, অ্যান্সার হবে হচ্ছে ব্যাংক অফ ইংল্যান্ড। আচ্ছা, তারপরে আসেন কোশ্চেন নাম্বার 5-এ যাই। 5 নম্বরে বলছে নিচের কোনটি কেন্দ্রীয় ব্যাংক বহির্ভূত? খান মোহাম্মদ সৈকত, এক্সাম চলছে আপনার, ঠিক আছে, ভালো মতো লেখাপড়া করেন, এক্সামটা ভালো মতো শেষ করেন, এক্সাম শেষ করে তারপরে লাইভ ক্লাসে আসবেন। আর এখন যেহেতু চলে আসছেন, যদি ভালো লাগে ক্লাস কন্টিনিউ করেন, না হলে মোবাইলটা আল্লাহর রাস্তায় বন্ধ করে রিলস দেখা বাদ দিয়ে আগামীকাল বা তারপর দিন পরীক্ষা থাকলে সেই সাবজেক্টের প্রিপারেশন নিতে থাকেন। আচ্ছা, খেয়াল করেন নিচের কোনটি কেন্দ্রীয় ব্যাংক বহির্ভূত? এখানে যে কেন্দ্রীয় ব্যাংকগুলোর নাম দেওয়া আছে, কোনটা কেন্দ্রীয় ব্যাংক নয়? নামগুলো খেয়াল করে দেখেন। স্টেট ব্যাংক অফ পাকিস্তান, এটা পাকিস্তানের কেন্দ্রীয় ব্যাংক, নাম ঠিক আছে। ব্যাংক অফ ইংল্যান্ড, এটা তো আমরা এতক্ষণ যাবৎ পড়তেছি, ঠিক আছে এটা। তারপরে ফেডারেল রিজার্ভ সিস্টেম, এটা কোন দেশের? আমেরিকার। আর স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া, এই নামটা হচ্ছে ভুল, এটা হবে হচ্ছে উত্তর। ইন্ডিয়ার যেটা কেন্দ্রীয় ব্যাংক সেটার নাম হচ্ছে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া, রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া, রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া। তাহলে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া এই নামটা হচ্ছে ভুল, স্টেট ব্যাংক অফ হচ্ছে পাকিস্তান, এই নামটা সঠিক। ক্লিয়ার? ওকে, কোশ্চেন, হ্যাঁ বলে ফেলেন খান মোহাম্মদ সৈকত, কোশ্চেন থাকলে বলে ফেলেন, কোশ্চেন লিখে রাখেন, আমি প্রশ্ন পড়ানোর ফাঁকে ফাঁকে আপনার কোশ্চেন দেখে আপনাকে উত্তর দিয়ে দিব, সমস্যা নাই। আসেন পরবর্তী প্রশ্ন দেখি, কোশ্চেন নাম্বার 6, 7, 8।
দেখেন কোশ্চেন নাম্বার 6 বলে দেওয়া আছে কেন্দ্রীয় ব্যাংকের নিচের কোনটি কেন্দ্রীয় ব্যাংকের সাধারণ কার্যাবলী, কেন্দ্রীয় ব্যাংকের সাধারণ কাজ কোনটা? ইন জেনারেল তারা যে কাজ করে, কেন্দ্রীয় ব্যাংকের সাধারণ কাজ হচ্ছে মুদ্রার মান সংরক্ষণ করা, মুদ্রার মান সংরক্ষণ করা, আর হচ্ছে নোট প্রচলন করা। নোট, মুদ্রা মান সংরক্ষণ এবং নোট প্রচলন, এই দুইটা হচ্ছে কেন্দ্রীয় ব্যাংকের সাধারণ কার্যাবলী হিসেবে উত্তর হবে। কেন্দ্রীয় ব্যাংকের সাধারণ কার্যাবলী হয় মুদ্রা মান অথবা নোট প্রচলন, যে কোনো একটা কোশ্চেনে দেওয়া থাকবে, সেটা হবে হচ্ছে উত্তর। আমানত সংগ্রহ, এটা হচ্ছে বাণিজ্যিক ব্যাংকের কাজ। তহবিল সংরক্ষণ করা বাণিজ্যিক ব্যাংকের কাজ। হিসাব সংরক্ষণ করা বাণিজ্যিক ব্যাংকের কাজ, এগুলো কেন্দ্রীয় ব্যাংকের কাজ না। কোশ্চেন নাম্বার 7 যাই। বাংলাদেশের মুদ্রা বা অর্থ বাজারের নিয়ন্ত্রক, মুদ্রা বাজারের নিয়ন্ত্রক, মুদ্রা বাজার বা অর্থ বাজার, যেটাকে আমরা স্বল্পমেয়াদী ঋণের বাজার নামে অভিহিত করি, সেই স্বল্পমেয়াদী ঋণের বাজার বা মুদ্রা বাজার, এটার নিয়ন্ত্রক হচ্ছে কেন্দ্রীয় ব্যাংক। আর কেন্দ্রীয় ব্যাংক হচ্ছে বাংলাদেশ ব্যাংক, বাংলাদেশ ব্যাংক, এটা হবে হচ্ছে উত্তর। তারপর কোশ্চেন নাম্বার 8, কেন্দ্রীয় ব্যাংকের কাজ কোনটা? কেন্দ্রীয় ব্যাংক আমানত সংগ্রহ করে না, কেন্দ্রীয় ব্যাংক মুনাফার জন্য পরিচালিত হয় না, কেন্দ্রীয় ব্যাংক কাউকে ঋণ দেয় না, কিন্তু কেন্দ্রীয় ব্যাংক দেশের ঋণ ব্যবস্থাকে কি করে? নিয়ন্ত্রণ করে। তাহলে ঋণ নিয়ন্ত্রণ করা, এটা হচ্ছে কেন্দ্রীয় ব্যাংকের কাজ। আর কেন্দ্রীয় ব্যাংকের কাজ নয় যেগুলো, এই সবগুলো হচ্ছে বাণিজ্যিক ব্যাংকের কাজ। কেন্দ্রীয় ব্যাংকে কোনো হিসাব খোলা যায় না, কেন্দ্রীয় ব্যাংকে কোনো ধরনের হিসাব খোলা যায় না। খান মোহাম্মদ সৈকত, আশা করি আপনারা উত্তর পাইছেন। কেন্দ্রীয় ব্যাংক তারা হচ্ছে গ্রাহকের কাছ থেকে কোনো আমানত সংগ্রহ করে না, তার মানে আপনার হিসাব খোলার কোনো সিস্টেমই ওইখানে নাই, হিসাব খুলতেই পারবেন না। আসেন পরবর্তী প্রশ্নে যেতে চাই। পরবর্তী প্রশ্ন কোশ্চেন নাম্বার 9 এবং 10। কোশ্চেন নাম্বার 9, 10, দেখেন 9 নাম্বার এবং 10 নাম্বার প্রশ্নে বলে দেওয়া আছে কেন্দ্রীয় ব্যাংকের বৈশিষ্ট্য। কেন্দ্রীয় ব্যাংকের বৈশিষ্ট্য খেয়াল করেন, কেন্দ্রীয় ব্যাংকের বৈশিষ্ট্য, কেন্দ্রীয় ব্যাংকের বৈশিষ্ট্য একক ও অনন্য, এটা ঠিক আছে। মুনাফা অর্জনের উদ্দেশ্য ঠিক দেওয়া নাই, অন্যান্য ব্যাংকের ব্যাংকার ঠিক দেওয়া আছে। 1 এবং 3, 1 এবং 3 উত্তর হবে হচ্ছে খ নাম্বার অপশন, 1 এবং 3, এটা হচ্ছে উত্তর। তারপর নাম্বার 10, 10-এ বলে দেওয়া আছে কেন্দ্রীয় ব্যাংকের কাজ নিকাশ ঘর পরিচালনা, কেন্দ্রীয় ব্যাংকের কাজ। তারপরে হচ্ছে ঋণ নিয়ন্ত্রণ করা, এটা কেন্দ্রীয় ব্যাংকের কাজ। আর হচ্ছে ঋণ আমানত সৃষ্টি করা, এটা কেন্দ্রীয় ব্যাংকের কাজ না। ঋণ আমানত সৃষ্টি করা, এটা হচ্ছে বাণিজ্যিক ব্যাংকের কাজ। ঋণ আমানত সৃষ্টি, এটা হবে হচ্ছে বাণিজ্যিক ব্যাংক এর কাজ। তাহলে কেন্দ্রীয় ব্যাংকের কাজ হবে 1 এবং 2, 1 এবং 2 দেওয়া আছে ক নাম্বার অপশনে, এটা সঠিক উত্তর। আশা করি ক্লিয়ার। স্যার তাহলে লেনদেন করে কিভাবে? স্যার কেন্দ্রীয় ব্যাংক আপনার সাথে লেনদেন করে না, কেন্দ্রীয় ব্যাংক লেনদেন করে হচ্ছে ব্যাংকের সাথে ব্যাংকের লেনদেন করে, কোনো হিসাব খুলতে হয় না। কারণ প্রত্যেকটা বাণিজ্যিক ব্যাংক যখন তালিকাভুক্ত হয় কেন্দ্রীয় ব্যাংকের অধীনে, তখন সেই কেন্দ্রীয় ব্যাংকের সাথে ওই ব্যাংকের লেনদেন হতে পারে, কোনো হিসাব খোলার প্রয়োজন পড়ে না। প্রত্যেকটা বাণিজ্যিক ব্যাংক তারা হচ্ছে কেন্দ্রীয় ব্যাংকের সাথে লেনদেন সম্পাদন করে। কেন্দ্রীয় ব্যাংকের সাথে ব্র্যাক ব্যাংকের লেনদেন হবে, কেন্দ্রীয় ব্যাংকের সাথে জনতা ব্যাংকের লেনদেন হবে, কেন্দ্রীয় ব্যাংকের সাথে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের লেনদেন হবে। তার মানে ওই ব্যাংকের নামটাই হচ্ছে তার হিসাবের নম্বর। সো এখানে আলাদা করে কোনো চলতি হিসাব, সঞ্চয় হিসাব এগুলো খোলার প্রয়োজন পড়ে না। কেন্দ্রীয় ব্যাংকে কোনো হিসাব খোলা যায় না, হিসাব খোলার কাজটা হচ্ছে বাণিজ্যিক ব্যাংকের জন্য। আশা করি ক্লিয়ার হয়েছেন এখন। আসেন পরবর্তীতে আমরা এখান থেকে কি ধরনের সৃজনশীল প্রশ্ন আসতে পারে, অতীতে আসছে, সেটা আমি আপনাদেরকে একটু দেখাইতে চাই। দেখেন এখানে সৃজনশীল প্রশ্ন কোশ্চেন নাম্বার 1, দেখেন স্যার দেশে কেন্দ্রীয় ব্যাংক কয়টা? প্রত্যেকটা দেশে কেন্দ্রীয় ব্যাংক একটা, আমাদের বাংলাদেশেও একটা, সেটার নাম হচ্ছে বাংলাদেশ ব্যাংক। পুরা বিশ্বের সকল দেশে একটা একটা করে কেন্দ্রীয় ব্যাংক আছে, একাধিক থাকার সুযোগ নাই। বিয়ে আপনি একটাই করবেন, বিয়ে যদি 2টা করেন তাহলে যেমন ঝামেলা হবে, কেন্দ্রীয় ব্যাংক যদি 2টা আপনি রাখেন তাহলে দেশের অর্থনীতি মারা সারা। সো কেন্দ্রীয় ব্যাংক 2টা হবে না, একটাই হবে, প্রত্যেকটা দেশের জন্য একটা করে বরাদ্দ। ক্লিয়ার? আসেন এবার আমরা দেখি সৃজনশীল প্রশ্ন কি লিখে দেওয়া আছে। দেখেন সৃজনশীল প্রশ্নে বলছে যে কেন্দ্রীয় ব্যাংক এইটা
একটা দেশের মুদ্রার প্রচলন ও মুদ্রার মানটাকে নিয়ন্ত্রণ করে। এই ব্যাংক দেশের অনেক ব্যাংকের অভিভাবক হিসেবে তারা বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে। এ হলো সৃজনশীল অংশ, উদ্দীপকটা দেওয়া আছে। এবার প্রশ্ন হচ্ছে ক নাম্বারে কেন্দ্রীয় ব্যাংক কি? বেসিক প্রশ্ন আসবেই কয়ের জন্য। ক্ষয়ের জন্য ইম্পর্টেন্ট প্রশ্ন এইটা, ঋণের শেষ আশ্রয় স্থল বলা হবে কোন ব্যাংক? ডেফিনেটলি কেন্দ্রীয় ব্যাংকে। তারপরে হচ্ছে গয়ে বের করতে বলছে কেন্দ্রীয় ব্যাংক এটা মুদ্রা প্রচলন সহ সাধারণ কার্যাবলী সম্পাদন করে, এইটা আলোচনা করতে বলছে। তার মানে কেন্দ্রীয় ব্যাংকের সাধারণ যে কার্যাবলীগুলো সেইটার আলোচনা, যে কোনোটা পরীক্ষায় আসতে পারে। সাধারণ কার্যাবলী, তারপর সরকারের ব্যাংক হিসেবে কার্যাবলী, কথা বোঝা গেছে? যে কোনোটা আসতে পারে অথবা সম্পূর্ণটাই আলোচনা করতে বলা হতে পারে। তারপরে গ নাম্বারে বলা আছে কেন্দ্রীয় ব্যাংক একটা দেশের অন্য ব্যাংকের জন্য কি ধরনের কার্যাবলী সম্পাদন করে? অন্যান্য ব্যাংকের জন্য সে কি অভিভাবক হিসেবে দায়িত্ব পালন করে, অন্যান্য ব্যাংকগুলোকে সে কি করে? নিয়ন্ত্রণ করে। তাহলে তার সাধারণ কার্যাবলীর মধ্যে মুদ্রা প্রচলন সহ অন্যান্য আর যা যা আছে এবং অন্যান্য ব্যাংকের জন্য সে কি দায়িত্ব পালন করে, এইটা হচ্ছে প্রশ্ন। আসেন এখান থেকে সমাধান কিভাবে হতে পারে, উত্তর কি কি লিখবো আমরা, আসেন আলোচনা খেয়াল করি। আমরা একটা সৃজনশীল প্রশ্ন আপনাদেরকে বুঝাই দিচ্ছি, আর বাকিগুলো আপনারা নিজেরা একটু রিডিং পড়ে নিতে পারবেন। আসেন এখান থেকে 1 নাম্বার প্রশ্নের ক নাম্বার অংশের উত্তর খেয়াল করবেন। ক নাম্বার অংশের উত্তর আমরা এভাবে লিখতে পারি যে দেশের অর্থনীতির চালিকা শক্তি এবং সরকারের নিয়ন্ত্রণে পরিচালিত একক ও অনন্য ব্যাংকিং প্রতিষ্ঠানকেই বলা হয় হচ্ছে কেন্দ্রীয় ব্যাংক। জাস্ট এক লাইনে একটা উত্তর লিখে দিলে হচ্ছে কয়ের জন্য। ক্ষয়ের জন্য আপনি লিখবেন শেষ আশ্রয়স্থল বলা হয় কাকে? কেন্দ্রীয় ব্যাংকে। এবং প্রত্যেকটা তালিকাভুক্ত ব্যাংক, তালিকাভুক্ত ব্যাংক কার কাছে তালিকাভুক্ত হবে? কেন্দ্রীয় ব্যাংকের কাছে। কেন্দ্রীয় ব্যাংকে তালিকাভুক্ত যেগুলো থাকবে সেই বাণিজ্যিক ব্যাংকগুলো তারা যখনই তারল্য সংকটে অথবা আর্থিক সংকটে পড়ে, বাণিজ্যিক ব্যাংক যখন গ্রাহকের চাহিদা মেটাইতে পারবে না, কি চাহিদা? অর্থের চাহিদা, নগদ অর্থের চাহিদা, যখন তারল্য সংকট হবে তখন সে তারল্য সংকট মোকাবেলা করার জন্য যখন কোনো উৎস থেকেই সে আর টাকা সংগ্রহ করতে পারবে না, সে সব জায়গাতেই যখন ব্যর্থ হয়ে যাবে, তখন যাবে কার কাছে? কেন্দ্রীয় ব্যাংক। সে তখন ঋণ সরবরাহ করতে এগিয়ে আসে। আর এই ধরনের ভূমিকা রাখার কারণেই কেন্দ্রীয় ব্যাংককে কি বলা হয়? ঋণদানের শেষ আশ্রয়স্থল বলা হয়। এবং কেন্দ্রীয় ব্যাংক যখন বাণিজ্যিক ব্যাংকে ঋণ প্রদান করে, যে সুদের হারে ঋণ প্রদান করে সেই সুদের হারটাকে বলা হয় হচ্ছে ব্যাংক হার। সেটাকে কি হার বলা হবে স্যার? ব্যাংক হার। কেন্দ্রীয় ব্যাংক বাণিজ্যিক ব্যাংকে যে হারে ঋণ প্রদান করে সেটাকে বলা হবে হচ্ছে ব্যাংক হার। ওকে, আসেন তারপরে আমরা যাই ক খ। তারপরে গয় নাম্বার প্রশ্ন। গয়ের জন্য আপনাকে সাধারণ কার্যাবলীটা এটা আলোচনা করতে হবে। দেখেন সাধারণ কার্যাবলীর মধ্যে যা যা থাকবে, সাধারণ কার্যাবলীর মধ্যে থাকবে হচ্ছে মুদ্রা প্রচলন করা, এটা যেমন দায়িত্ব। তার পাশাপাশি মুদ্রার মান সংরক্ষণ করা, এটা তার দায়িত্ব। ঋণ নিয়ন্ত্রণ করা, এটা তার দায়িত্ব। আর হচ্ছে বৈদেশিক বিনিময়, এইটা নিয়ন্ত্রণ করা, এইটা তার দায়িত্ব। এগুলা হচ্ছে কেন্দ্রীয় ব্যাংকের সাধারণ কার্যাবলী। তাহলে কেন্দ্রীয় ব্যাংকের সাধারণ কার্যাবলীর মধ্যে এই বিষয়গুলো অন্তর্ভুক্ত থাকবে: মুদ্রার প্রচলন, মুদ্রার মান সংরক্ষণ, তারপর হচ্ছে ঋণ নিয়ন্ত্রণ করা, আর হচ্ছে বৈদেশিক বিনিময়কে নিয়ন্ত্রণ করা। এই নাম কয়টা লিখে একটু আলোচনা করলেই গয়ের জন্য শেষ। স্যার এখন থেকে অ্যাডমিশনের প্রিপারেশন নিলে কেমন হয়? এখন থেকে অ্যাডমিশনের প্রিপারেশন নিলে খুব ভালো হয়। যদি আপনার খুব বেশি আগ্রহ থাকে, যে আপনার নিজের উপরে কনফিডেন্ট থাকলে যে না ইন্টারমিডিয়েটের সিলেবাসটা আমি গুছাই নিতে পারবো, তাহলে আপনি এখন থেকেই অ্যাডমিশনের জন্য, বিশেষ করে ঢাকা ও অন্যান্য পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য আমাদের এখন প্রি অ্যাডমিশন কোর্স চলতেছে, প্রি অ্যাডমিশন ব্যাচ, এটাতে আমাদের রাইট নাও ভর্তি চলতেছে। এই প্রি অ্যাডমিশন ব্যাচে আপনি চাইলে এনরোল করে রাখতে পারেন। খান মোহাম্মদ সৈকত, এনরোল করতে পারেন আপনি আমাদের প্রি অ্যাডমিশন ব্যাচে। প্রি অ্যাডমিশন ব্যাচে এটাকে আমরা দুইটা স্লটে ভাগ করছি। একটা এইচএসসি পরীক্ষার আগ পর্যন্ত আমরা হচ্ছে এইচএসসির যে সিলেবাসটা সেটা হচ্ছে আমরা শেষ করব, আর
অ্যাডমিশনের আমাদের ইন্টারমিডিয়েট পরীক্ষা হয়ে যাওয়ার পরে বিশ্ববিদ্যালয়ের জন্য প্রস্তুতি হবে। সো যদি চান আপনি অ্যাডমিশনের প্রিপারেশন নিতে, আমাদের এডুকেশনের প্রি অ্যাডমিশন ব্যাচে এখন আমরা ভর্তি নিচ্ছি। আপনি এখন থেকে চাইলে ভর্তি হয়ে থাকতে পারেন। ফেব্রুয়ারি মাসের শেষের দিক থেকে এটার ক্লাস আশা করি শুরু হবে, কারণ অনেকগুলো কলেজে টেস্ট পরীক্ষা চলছে। টেস্ট পরীক্ষা শেষ হয়ে যাওয়ার পরপরই আমাদের প্রি অ্যাডমিশন ব্যাচের ক্লাসগুলো শুরু হবে। আর প্রি অ্যাডমিশন ব্যাচে আমরা হচ্ছে বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষাতে আসে, বাট যেই বিষয়টা ইন্টারমিডিয়েটের সিলেবাসের সাথে সামঞ্জস্যপূর্ণ সেই টপিকগুলোই আমরা হচ্ছে প্রি অ্যাডমিশন ব্যাচে পড়াবো, যাতে আপনার ইন্টারমিডিয়েটের প্রিপারেশনটাও দুর্দান্ত হয়, পাশাপাশি অ্যাডমিশনে যাতে আপনি নিজেকে এগিয়ে রাখতে পারেন। ওকে, তাহলে আমরা জানলাম এখান থেকে কেন্দ্রীয় ব্যাংকের কি সাধারণ কার্যাবলীগুলো। সাধারণ কার্যাবলীগুলো কি কি ছিল? মুদ্রার প্রচলন করা, মুদ্রার মান সংরক্ষণ করা, ঋণ নিয়ন্ত্রণ, বৈদেশিক বিনিময় নিয়ন্ত্রণ, এই সাধারণ কার্যাবলীগুলো পালন করে হচ্ছে কেন্দ্রীয় ব্যাংক। আসেন পরবর্তীটা দেখি আমরা, লাস্ট যেটা ঘ নাম্বার, যেখানে বলা ছিল কেন্দ্রীয় ব্যাংক অন্যান্য ব্যাংকের ব্যাংকার হিসেবে যে দায়িত্ব পালন করে, এই বিষয়টা আলোচনা করার জন্য। কেন্দ্রীয় ব্যাংক অন্যান্য ব্যাংকের ব্যাংকার হিসেবে দায়িত্ব পালন করে কিভাবে, খেয়াল করে দেখেন। কেন্দ্রীয় ব্যাংক অন্য ব্যাংকের জন্য কি হিসেবে দায়িত্ব পালন করে? সে হচ্ছে অন্য ব্যাংকের ঋণ প্রদানকারী। যখন তারল্য সংকট হয়, কেন্দ্রীয় ব্যাংক তাকে ঋণ প্রদান করছে, সেই ঋণটা তারা ঠিকঠাক মতো ব্যবহার করছে কিনা সেটাকে তদারক করা। তারপরে হচ্ছে নিকাশ ঘরের দায়িত্ব পালন করা। প্রত্যেকটা বাণিজ্যিক ব্যাংক এক একটা বাণিজ্যিক ব্যাংকের সাথে অন্য বাণিজ্যিক ব্যাংকের যে লেনদেনগুলো হচ্ছে, সেই বাণিজ্যিক ব্যাংকের লেনদেন নিষ্পত্তি করা। প্রত্যেকটা বাণিজ্যিক ব্যাংকের লেনদেনের নিষ্পত্তি করার জন্য যে কে কার কাছে কত টাকা পায়, এইটার লেনদেনের নিষ্পত্তি করার কাজটাই হচ্ছে নিকাশ ঘরের। আর নিকাশ ঘরের দায়িত্বটা পালন করে কে? নিকাশ ঘরের দায়িত্ব পালন করে হচ্ছে কেন্দ্রীয় ব্যাংক। আর অন্যান্য বাণিজ্যিক ব্যাংকগুলোকে এই নিকাশ ঘরের সুবিধা দিয়ে থাকে কে? কেন্দ্রীয় ব্যাংক দিয়ে থাকে। যারা তালিকাভুক্ত শুধু তারাই এই নিকাশ ঘরের সুবিধাটা পাবে, তালিকাভুক্ত না হলে সুবিধা পাওয়া যাবে না। ভাইয়া কোর্স ফি কত? কোর্স ফি হচ্ছে সম্ভবত আমার জানা মতে 4,500 টাকার কাছাকাছি। এখন মনে হয় কিছুটা ডিসকাউন্টে ভর্তি নেওয়া হচ্ছে। একটু কষ্ট করে ক্লাস শেষ হয়ে যাওয়ার পরে আমাদের কাস্টমার সার্ভিসে একটু যোগাযোগ করবেন, এডুকেশন পেজে মেসেজ করবেন। এডুকেশনের পেজে মেসেজ করেন, তাহলে আপনাকে বিস্তারিত বলে দিবে। এবং আপনি যে আমাদের এডুকেশনের এইচএসসির ব্যাচের স্টুডেন্ট সেটা উল্লেখ করলে আশা করি একটু খাতির যত্ন আপনাকে করবে। চা খাওয়ার অফার করতে পারে, যে ভর্তি হতে চাচ্ছেন, এক কাপ চা খাবেন কিনা। যদি সরাসরি হইতো আমরা আপনাকে চা খাওয়াইতে পারতাম, অনলাইনে তো আর চা খাওয়ানোর সিস্টেম নাই। আপনাকে সাধতে পারি চা খাবেন কিনা, নিজ দায়িত্বে কিনে খাবেন। ওকে ওকে, আসেন তারপরে খেয়াল করি। তাহলে কেন্দ্রীয় ব্যাংক কি করছে? নিকাশ ঘরের দায়িত্ব পালন করতেছে। নিকাশ ঘরের দায়িত্ব পালন, এগুলোর মাধ্যমে অন্যান্য ব্যাংকে তারা হচ্ছে সুযোগ সুবিধা দিয়ে থাকে। তালিকাভুক্ত না হলে নিকাশ ঘরের সুযোগ সুবিধা কিন্তু পাওয়া যাবে না। এই হলো মোটামুটি আমাদের আলোচনা। প্রথম যেই প্রশ্ন সেটার ক, খ, গ এই 4টা অংশের আলোচনা। ওকে, এছাড়াও আপনাদেরকে পড়ার জন্য এখানে আরও একটা সৃজনশীল প্রশ্ন এখানে দেওয়া আছে, উত্তর সহকারে আপনারা নিজেরা একটু মনোযোগ সহকারে দয়া করে পড়ে নেবেন। তাহলে আমরা আমাদের কেন্দ্রীয় ব্যাংক অধ্যায়ের প্রথম ক্লাস আজকে আমরা এখানেই শেষ করতেছি। কেন্দ্রীয় ব্যাংক অংশের দ্বিতীয় যে ক্লাস, সেই দ্বিতীয় ক্লাসে আমরা হচ্ছে ঋণ নিয়ন্ত্রণের পদ্ধতিসমূহ এবং নিকাশ ঘর ব্যবস্থা এই সম্পর্কে ইনশাল্লাহ আলোচনা করব। আপনাদের জন্য কম রাখতে আমি তো বলেই দিলাম যে আপনি আমাদের যে এইচএসসি ব্যাচের স্টুডেন্ট, সেটা অবশ্যই কাস্টমার সাপোর্টে যখন মেসেজ করবেন এডুকেশন পেজে একটু উল্লেখ করে দিবেন যে আপনি আমাদের টিচারদের নামও লিখতে পারেন, যে আমি অমুক স্যারের স্টুডেন্ট, তমুক স্যারের স্টুডেন্ট। স্যারদের নাম লিখলে তাহলে কি আপনার পরিচয়টা আরও স্ট্রং হইল। আপনার যদি বলেন যে আমি এডুকেশনের স্টুডেন্ট, ঠিক আছে, যদি আপনি 2-3 জন টিচারের নাম লিখে দেন যে আমি অমুক অমুক স্যারের ক্লাস করছি, তাহলে যিনি রিসিভ করবেন তথ্যটা অথেন্টিক মনে করবেন যে না, এডুকেশনের নামটাও ঠিকমতো বলছে, আবার টিচারদের নামও জানে, তার মানে সে আমাদের রিয়েল স্টুডেন্ট। তো পরিচিত হইলে কিছু সুযোগ সুবিধা অবশ্যই আপনি পাবেন। এবং প্রি অ্যাডমিশন ব্যাচে এখনই আমরা ডিসকাউন্টে ভর্তি নিচ্ছি। যদি আপনি এখনই ভর্তি হয়ে থাকেন, তাহলে এখন থেকে আপনি হচ্ছে বিশ্ববিদ্যালয়ের ভর্তি প্রস্তুতি নিতে পারবেন ইনশাল্লাহ। সো যদি আপনার ইন্টারমিডিয়েট সম্পর্কে আপনি
একদম 100% শিওর হন যে না আই এম কোয়াইট এনাফ যে আমি অ্যাডমিশনের লোডটা এখন নিতে পারবো, তাহলে প্রি অ্যাডমিশন ব্যাচে আসবেন। হুদাই এসে টাইম ওয়েস্ট করবেন না আপনার নিজের, কারণ ইন্টারের রেজাল্টটা বেশ গুরুত্বপূর্ণ। ইন্টারের রেজাল্ট যদি খারাপ হয় অ্যাডমিশনে কিন্তু ভালো করার সুযোগ থাকবে না। সো অ্যাডমিশনে ভালো করার জন্য আগে ইন্টারের রেজাল্টটা ভালো হওয়াটা জরুরি, সেদিকে একটু মনোনিবেশ করবেন। এবং ইন্টারের রেজাল্ট যদি আপনার কনফিডেন্ট থাকে যে না আমার প্রিপারেশন আলহামদুলিল্লাহ ভালো, তাহলে প্রি অ্যাডমিশন ব্যাচে আপনি ক্লাস করে অন্যদের চাইতে আপনি নিজেকে অবশ্যই একটু এগিয়ে রাখতে পারেন। আর এই বছর 2025 ব্যাচ তারা জাস্ট 2 মাস সময় পাইছে অ্যাডমিশনের জন্য। সো এইচএসসি 26 ব্যাচের জন্য এটা অবশ্যই একটা গোল্ডেন অপরচুনিটি, এবং এই সুযোগটা সবারই নেওয়া উচিত। কারণ ভর্তি পরীক্ষার জন্য প্রিপারেশন ইন্টারমিডিয়েট পরীক্ষা শেষ হওয়ার পরে যদি আপনি নেওয়া শুরু করেন সময়টা অনেক কম, বাট ইন্টারমিডিয়েট পরীক্ষার আগে থেকে যদি আপনি ফেব্রুয়ারি থেকে যদি শুরু করতে পারেন তাহলে আলহামদুলিল্লাহ হেসে খেলে আপনার সিলেবাস কমপক্ষে 3 বার না মিনিমাম 5 বার শেষ হবে। যদি এখন থেকে শুরু করেন মিনিমাম সিলেবাস 5 বার শেষ করতে পারবেন, যদি আমাদের কথাগুলো মেনে শুনে চলেন। ঠিক আছে স্যার, কোন স্যারের নাম লিখবেন? যার নাম লিখতে আপনার মনে চায় তার নাম লিখবেন, কোনো সমস্যা নাই। যেই স্যারকে আপনার বেশি ভালো লাগে সেই স্যারের নাম উল্লেখ করবেন। কথা বোঝা গেছে? ওকে, তাহলে আমরা ক্লাস আজকে এখানে শেষ করতেছি। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। যাদের পরীক্ষা চলতেছে তারা পরীক্ষাগুলো ভালো মতো শেষ করেন। ইনশাল্লাহ পরীক্ষার পরে আবার আপনাদের সাথে লাইভ ক্লাস ইনশাল্লাহ ইন্টারাকশন হবে। আর এইচএসসি 27 ব্যাচ তারা এই পড়াগুলো আগে থেকে একটু পড়ে রাখেন, যাতে অন্যদের তুলনায় নিজেদের অবস্থানটা সুদৃঢ় যেন হয় এবং পরীক্ষাতে ভালো ফলাফল যেন আসে। ঠিক আছে, সবাই ভালো থাকেন, আল্লাহ হাফিজ।